ভারত থেকে আশ্রয় দিয়ে থাকে, এই মুহূর্তে ভারতের থেকে থাকেন, ভারত সরকারের উচিত এই ধরনের প্রভোকেটিভ কাজ তাকে করতে না দেয়া। দেশ তো ভয়াবহ ক্রাইসিসে আছে। আওয়ামী লীগের আমলে সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল, একটা বিপ্লব হয়েছে, বহু মানুষ মারা গেছে, বিশাল একটা উলটপালট হয়ে একটা সরকার গঠন করা হয়েছে, ছাত্র জনতার ঐক্যমতের সরকার। এই সরকারের কিন্তু কোনো ডেফিনেশন নেই। এই সরকার বাংলাদেশের বিদ্যমান কোনো আইনি কাঠামোর কোনো ডেফিনেশনে পড়বে না, একটা ঐক্যমত ছাড়া। ঐক্য দিয়ে যে সরকারটি হলো, সেই সরকার যখন আলোচনা করবে তখন সেটা অনৈক্য হবে কেন? সেক্ষেত্রে ডক্টর ইউনূস স্যার তো আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের সব সারা বিশ্বে মানুষের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, ক্রাইসিসে মানুষ থেকে ডেকে এনেছে, সকল রাজনৈতিক দল থেকে স্বাগত জানিয়েছে। দেশ গঠন, দেশের ফরেন পলিসি, দেশের উন্নয়ন, সামনের ইলেকশন, এই সমস্ত আলোচনায় একটি বড় রাজনৈতিক দলকে যদি ডাকা না হয়, তাহলে আমি মনে করি এটা বালতিতে পানি ঢালা হচ্ছে বড় একটা ফুটা রেখে, এবং পানিটা থাকবে না, এবং টেকসই হবে না, সাস্টেইনেবল হবে না। ডক্টর ইউনূস স্যার একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছেন। আমাদের হাতে কোনো রক্ত নাই, আমাদের হাতে কোনো জেনোসাইডের অর্ডারের কোনো এভিডেন্স সিঙ্গেল কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা জনগণের স্বার্থে তীব্র ভাষায় কথা বলেছি, এই ছাত্রদের পক্ষেও অসংখ্যবার কথা বলেছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি। এখন তাদের হুমকিতে যখন ডক্টর ইউনূস আমাদেরকে ডাকবেন না, তখন এই দেশ গঠনে যে আমাদের অভিজ্ঞতা ছিল, দেখুন বাংলাদেশে পলিটিক্যাল বাগাড়ম্বর অনেক করা সম্ভব। প্র্যাকটিক্যালি তিনটা দল বাংলাদেশ চালিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। দেশ চালানোর অভিজ্ঞতা এই তিনটি দলের আছে, এবং এই অভিজ্ঞতা আপনি কোনো বইয়ে পাবেন না, কোনো ক্লাসরুমে পাবেন না। এই অভিজ্ঞতা জাতীয় পার্টির ছিল, আছে। এই অভিজ্ঞতা যদি সরকার নিত, সরকার উপকৃত হলো, দেশ উপকৃত হতো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জনসভার মাধ্যমে আবারও প্রকাশ্য হতে চাচ্ছেন রাজনীতিতে। এটিকে আসলে বাংলাদেশ থেকে ঠেকানো সম্ভব, কারণ উনি বাইরে থাকেন। এটা ঠিক হচ্ছে না, এবং আমি মনে করি যদি ভারত থেকে আশ্রয় দিয়ে থাকে, এই মুহূর্তে ভারতের থেকে থাকেন, ভারত সরকারের উচিত এই ধরনের প্রভোকেটিভ কাজ তাকে করতে না দেয়া। কারণ বাংলাদেশে একটি আভ্যন্তরীণ টেনশন আছে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা টেনশন আছে। এখানে টেনশনটা ফুয়েল আপ করা দুই দেশের জন্য কোনো অবস্থাতেই ভালো হবে না, এবং সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতা একটা সে কীভাবে পড়ছে। জাতীয় পার্টির একটা কিন্তু আইন হয়েছে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে বলা হয়েছে যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট, তার মধ্যে একটা প্রস্তাবিত অ্যামেন্ডমেন্ট ছিল যে যুদ্ধাপরাধের জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা, অথবা যুদ্ধাপরাধে কোনো রাজনৈতিক দল দোষী হবেন কিনা। ওইটা কিন্তু পরে আর রাখা হয়নি। টেকনিক্যালি এখন আওয়ামী লীগের রাজনীতি করতে আইনগত কোনো বাধা নাই, জাতীয় পার্টির তো অবশ্যই নাই। জাতীয় পার্টি পরগাছা কখনো কখনো অ্যালায়েন্স করে ভোট করেছে, কখনো একা একাও ভোট করেছে। একা একা ভোট করে, সম্পূর্ণ একা ভোট করে 91 সালে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছে। সম্পূর্ণ একা ভোট করে জাতীয় পার্টি 16% ভোট পেয়েছে, এবং 16টি আসন পেয়েছে 96 সালে। আমাদের সেলিম ভাই খুব বড় রাজনীতিবিদ, তার দল কি কখনো একা ভোট করে 16টা আসন পেয়েছে বা পাবে? ইনশাল্লাহ একদিন পাবে, এখনও পায়নি। যখন পাবে তখন জাতীয় পার্টিকে পরগাছা গালি দিলে এটা যুক্তিযুক্ত হবে। তার আগে এটা পলিটিক্যাল বাগাড়ম্বর ছাড়া আর কিছু না। আর কি, আমাদের এখন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেক কথা হচ্ছে। আচ্ছা, জিয়ার আমলে তো স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যা হয়নি, এরশাদ আমলে তো স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যা হয়নি। বাংলাদেশের ভিতরে ইন্ডিয়া সোলজার পাঠাবে, ইন্ডিয়া অ্যাটাক করবে। আমি 100 জন রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি, সমরাস্ত্রবিদের সাথে কথা বলি, তারা কেউ এটা বিলিভ করে না। দুটি কারণে, এটা পলিটিক্যালি এত প্রয়োজন না। দুই, বাংলাদেশের 40-50 লাখ লোক আছে যারা ইসলামিস্ট অথবা মাদ্রাসায় পড়েছে অথবা অ্যান্টি ভারত, তারা মাথায় নেমে পড়বে। এটা কখনো কোনো দেশের সেনাবাহিনীর জন্য অর্থিত না, এতটুকু একটা দেশের জন্য এত বেশি মোবিলাইজেশন, এটারও প্রয়োজন নাই।